দর্শক আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। যৌক্তিক সংস্কার, দৃশ্যমান বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের আগে প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর ইউনূসের সরে যাওয়ার সুযোগ নেই। তবে রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করলে সব ধরনের অস্থিরতা কেটে যাবে বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ২০টি দলের নেতাদের সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেছেন দলের নেতারা। মাহমুদ আল হাসান শাহাদাত নিশাদকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাইব আফসার। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার সঙ্গে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের প্রেক্ষিতে রোববার জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া ২০ দলের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দফায় গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ, এবি পার্টি সহ অংশ নেন ১১টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রায় ১ ঘন্টা বৈঠক শেষে গণমাধ্যমে এসে কথা বলেন দলগুলোর নেতারা। বলেন, অভ্যুত্থানের পর মাঝপথ থেকে সরে যাওয়ার সুযোগ নেই প্রধান উপদেষ্টার। ন্যূনতম সংস্কার, ফ্যাসিবাদের দৃশ্যমান বিচার ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব দেখতে চান তারা। যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। সরকারকে নিয়মিত বিরতিতে আমরা এর জন্য জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা শুরু থেকে বলেছিলাম, যেটা হলে আজকে এই দূরত্বের জায়গা তৈরি হতো না। যে সংস্কার, বিচার এবং নির্বাচনের যথাসম্ভব একটা দ্রুত রোড ম্যাপ দেওয়ার জন্য। দ্বিতীয় দফায় 6:30টার দিকে বৈঠকে বসে আরও 9টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কারের দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টা সেই বিষয়টা আপনার গুরুত্ব দিয়েছেন যে যোগাযোগটা আগের চেয়ে আরো যেন আপনার ঘন ঘন হয়। আয়নাঘর যারা বানিয়েছে আন্তর্জাতিক সমস্ত দুনিয়ার ইতিহাস লঙ্ঘন করে, এদের বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় নির্বাচন এটা একটা পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব কমাতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা রাখারও দাবি জানান বিভিন্ন দলের নেতারা। আমাদের আরেকটা দাবি যা বলেছি। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আগামী নির্বাচন ৩০ জুনের একদিনও দেরি হবে না। রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এমন স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা বলে জানালেন প্রেস সচিব। রোববার ২০টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন। এদিন প্রধান উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের পর নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে। সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে নিজে অপরাধী হবেন, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। আমি প্রফেসর ইউনূসকে কোট করছি, উনি যেটা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যাই। আমি যতদিন আছি দেশের কোনো অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন। জনগণকে অন্ধকারে ও রাজনৈতিক দলকে অনিশ্চয়তায় রেখে কোনো পরিকল্পনা টেকসই ও কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে এনপিপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবিও জানান তিনি। অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে কয়েকজন উপদেষ্টা। বাকিটা জানবো আলিমুজ্জামান সাফনের রিপোর্ট থেকে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তারেক রহমান বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদ রুখে দিতে প্রয়োজন জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন। দেশের জনগণ কিন্তু সরকারের করুণার পাত্র নয়। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে, জনগণের ন্যায্য দাবি মানতে বাধ্য। এখানে সরকারের মান অভিমান কিংবা রাগ বিরাগের কিন্তু কোনো সুযোগ নেই। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর
এবং টেকসই হয় না, হবেও না। সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জনগণের কাছে স্পষ্ট থাকা প্রয়োজন বলেও মত দেন তারেক রহমান। জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে। কিন্তু বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিকে ষড়যন্ত্রের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি করছে সরকারেরই কয়েকজন উপদেষ্টা। এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কোনো জায়গায় বৃষ্টি, কোনো জায়গায় ঝড়, এবং এটা নাকি 4-5 দিন চলবে। ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতির আকাশেও এক ধরনের দুর্যোগ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্তর্বর্তী সরকারে সংস্কার করার কোনো সামর্থ্য নেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন দেবেন বলে আশা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, প্রধান উপদেষ্টা চান একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার দিতে। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি একথা বলেন। এ সময় বন্দর ও করিডোর ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের স্বার্থবিরোধী যে কোনো কাজেই জামায়াতের অবস্থান না। এ সময় নো করিডোর নো বন্দর ইস্যুতে জামায়াতের স্পষ্ট অবস্থান তুলে ধরেন তিনি। বলেছেন যে আমি আমার কথা শক্ত আছে এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে এবং যেখানে প্রত্যেকটি মানুষ ভোট দিয়ে হাসি মুখে বের হবে। এবং আমরা বিশ্বাস করি এই সময়ের ভিতরে তিনি নির্বাচন দেবেন। আমরা নো বলে এসেছি, আমরা নো বলে এসেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হা বলবো না। 8 মাসের নিরবিচ্ছিন্ন তদন্ত শেষে ছাত্র জনতার আন্দোলন চলাকালে চানখারপুলে শিশু আনাজ সহ 6 জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেছে প্রসিকিউশন। প্রথম আনুষ্ঠানিক এ অভিযোগপত্রে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করা হয়েছে। সাবরিনা মজুমদার রিপোর্টে বাকিটা জানবো আমরা। কোটা সংস্কার ঘিরে ছাত্র জনতার আন্দোলন দমনে নির্মম হত্যাকাণ্ড চালায় তৎকালীন আওয়ামী লীগ সরকার। গেল বছরের 5 আগস্ট চানখারপুলে আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারান 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন। নির্মম এই হত্যাকাণ্ডের প্রায় 8 মাস পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দিয়েছে প্রসিকিউশন, যা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের প্রথম আনুষ্ঠানিক অভিযোগ। আজকে প্রথম ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু করলো। অভিযোগপত্রে শেখ হাসিনার 16 বছরের শাসনামলে গুম, খুন, নির্যাতন সহ সব অপকর্মের আদ্যপন্ত তুলে ধরেন চিফ প্রসিকিউটর। চানখারপুলের ঘটনা উল্লেখ করে আদালতকে তিনি বলেন, পলাতক আসামি হাবিবুর রহমান সহ অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অধীনস্থদের গুলি নির্দেশনা দেন। ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার এবং ইমরুল, এই সমস্ত যারা সরাসরি নির্দেশ দিয়ে মানুষকে হত্যা করেছিলেন, রাষ্ট্রীয় বাহিনী হিসেবে পুলিশ, বিজিবি এবং র্যাব এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাসমূহ তারা কে কিভাবে এখানে ভূমিকা পালন করেছে, তাদের কি দায়, সেগুলোর কথা এখানে তুলে আনা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে। এদিন 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ 2 জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তি প্রকাশের 1 সপ্তাহের মধ্যে তাদের হাজির হতে হবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বিএনপির নেতা ইশফাক হোসেনের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব হস্তান্তরের দাবিতে সকাল থেকে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। বন্ধ রয়েছে সেবা কার্যক্রম, বিপাকে সেবা প্রত্যাশীরা। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট জানাচ্ছেন সাদ আহমেদ।
টানা 11 দিনের মতো বন্ধ রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সেবা কার্যক্রম। এখনও মূল ফটকে ঝুলছে তালা। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনে কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা রোববার সকালে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি দিয়ে নগর ভবন প্রাঙ্গণে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলছেন, ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না পর্যন্ত চলবে কর্মসূচি। যতদিন না মেয়রের শপথ পরিপূর্ণ হবে ততদিন আমাদের অবস্থান থাকবে। একটা যৌক্তিক সমাধান হোক, আমরা তো এই সমাধান হইলেই চলে যাবে। নাগরিক সেবা বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন সেবা প্রত্যাশীরা। যা মানুষের কাজকর্ম বিভিন্ন ধরনের সবকিছু নগর ভবন থেকে করতে হয়। প্রচুর ভোগান্তি, এতে মানুষের সমস্যা হচ্ছে, রাষ্ট্রের সমস্যা হচ্ছে, রাষ্ট্রের কার্যকলাপের সমস্যা হচ্ছে। আসলে এগুলো আমরা চাই না। আমরা চাই যে স্বাভাবিক একটা নিয়ম, স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন করতে। শপথ পড়ানো নিয়ে টালবাহানা চলছে বলেও অভিযোগ করছেন কর্মকর্তা কর্মচারীরা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। জাতিসংঘের মঞ্চে এবার ভারতকে তীব্র ভাষায় আক্রমণ করেছে পাকিস্তান। এদিকে দেশটিকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। রায়হান কবির শুভ্র রিপোর্টে বিস্তারিত। টানা বেশ কয়েকদিনের হামলা পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে পাকিস্তান ও ভারত। সামরিক উত্তেজনার পারদ আপাতত কমলেও ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় উভয় দেশের সম্পর্কে এখনো উত্তাপ বজায় রয়েছে। থেমে নেই একে অপরের বিরুদ্ধে উত্তপ্ত মন্তব্য। এমন অবস্থায় পানি চুক্তি স্থগিতে জাতিসংঘে ভারতকে তুলোধুনো করেছে পাকিস্তান। দেশটি বলছে ভারতের পানি বিষয়ক পদক্ষেপে বিপদে পড়েছে কোটি কোটি মানুষ, এমনকি এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবেও উল্লেখ করে ইসলামাবাদ। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন জানায়, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি 24 কোটি মানুষের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানায় যেন এমন এক পদক্ষেপ মানবিক বিপর্যয় বা আঞ্চলিক অস্থিরতার দিকে ঠেলে না দেয়। সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়ারও কথা বলে পাকিস্তান। এদিকে অপারেশন সিঁদুর নিয়ে আবারও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাতে তিনি জানান, সন্ত্রাসবাদ নির্মূল করতে বদ্ধপরিকর তিনি। একই সঙ্গে পাকিস্তানে আঘাতের জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসাও করেন তিনি। প্রমাণ হিসেবে ধ্বংস হওয়া লস্কর ঘাঁটির ছবিও দেখান প্রধানমন্ত্রী মোদী। আজ সমগ্র দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞ। অপারেশন সিঁদুর শুধুমাত্র একটি সামরিক অভিযান নয়, এটি ভারতের সংকল্প, সাহস এবং নবজাগরণের প্রতীক। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর অসামান্য বীরত্ব গোটা দেশবাসীকে গর্বিত করেছে। যে দক্ষতায় নির্ভুলভাবে ভারতীয় সেনা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে সেটা অকল্পনীয়। এই অপারেশন সিঁদুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নতুন উৎসাহ এবং সাহস যোগাবে ভারতকে। এদিকে বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন 2025 প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। পাকিস্তান ভারতকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে বলে মার্কিন হুমকি মূল্যায়ন প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল কিছুদিন ধরেই নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। শনিবারও যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে তেল আবিবের রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারী। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড জিনিকে মনোনীত করায় আরও ক্ষুব্ধ জিম্মি পরিবারগুলো। নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভ জানান তারা। নাসরিন আক্তারের রিপোর্ট। আপনি কিভাবে ঘুমাতে যান নেতানিয়াহু? কিভাবে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়ান? নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল যখন তেল আবিব, তখন হামাসের হাতে বন্দী জিম্মির মায়ের কণ্ঠে বের হয়ে এলো এমনই ক্ষোভ মিশ্রিত প্রশ্ন। শনিবার গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে তেল আবিব, শার হানেগেভ জংশন, কিরিয়াত গাট ও জেরুজালেমের রাস্তায় নেমে আসে হাজার হাজার বিক্ষোভকারী।
তীব্র ক্ষোভ ঝাড়ে ইসরায়েল সরকারের বিরুদ্ধে। জিম্মিদের ফিরিয়ে না দিয়ে গাজায় আগ্রাসন আরও তীব্র করাকে অগ্রাধিকার দিচ্ছে তেল আবিব, দাবি জনতার। ফুটেজে দেখা যায় বিক্ষোভকারীদের হাতে জিম্মিদের ছবি সম্বলিত প্ল্যাকার্ড। অনেকেই নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানান। আমরা নেতানিয়াহুকে সরকার থেকে সরিয়ে দেব, কারণ প্রতিনিয়তই বুঝতে পারছি তাকে সরানোর আগ পর্যন্ত আমরা একটি স্বাভাবিক ভূখণ্ড পেতে পারবো না। গাজায় বন্দীদের মুক্তির চেষ্টা না করে একটি রাজনৈতিক যুদ্ধে জড়িয়েছে নেতানিয়াহু। তিনি গাজার 58 জিম্মিকে মুক্তির ব্যবস্থা না করে গাজায় আগ্রাসন আরো তীব্র করতে ব্যস্ত। এদিন নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে যোগ দেয় নিখোঁজ পরিবার ফোরামের সদস্যরাও। এক বিবৃতিতে আলোচনার টেবিলে ফিরে যাওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। পাশাপাশি একটি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এই আলোচনা চালিয়ে যাওয়ারও জোর দাবি জানায় ফোরামটি। এদিকে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেটের পরবর্তী প্রধান হিসেবে মেজর জেনারেল ডেভিড চিনিকে মনোনীত করার পর থেকে নেতানিয়াহু বিরোধ আরো তীব্র হচ্ছে ইসরায়েলে। গণমাধ্যম চ্যানেল 12 এর তথ্য বলছে, ইসরায়েলের সামরিক বাহিনীর আলোচনায় জিম্মি মুক্তি চুক্তির তীব্র বিরোধিতা করে আসছে এই মেজর জেনারেল। ফলে গুরুত্বপূর্ণ পদটিতে এমন একজনকে মনোনীত করায় স্বভাবতই ক্ষুব্ধ জিম্মি পরিবারগুলো। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।